ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা। এরপর জানাবো রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা। এদিকে গাজার বেসামরিক এলাকায় ২৪ ঘন্টা ধরে ইসরায়েলের নৃশংস হামলা। আরও জানিয়ে দিব রাশিয়ার বাহিনী ইউক্রেনের ১২টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে। শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট, প্রার্থী হিসেবে রইলেন আরও ৫ জন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ফের বন্দুক হামলা, নিহত ৫। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের ধ্বংসলীলা দেখে ক্ষুব্ধ লেবাননের ফিলিস্তিনিরা। তবে গাজার মতো লেবাননে ইসরায়েল যুদ্ধ শুরু করলে দেশটির বিরুদ্ধে হিজবুল্লাহর সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছে তারা। সম্প্রতি হিজবুল্লাহ বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলার ঝুঁকি দেখা দিয়েছে। এর মধ্যে লেবাননের শরণার্থী শিবিরে বেশ কয়েকজন শরণার্থী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই কথা জানিয়েছে। অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। তারা বারবার বলেছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হলে তবেই সীমান্তে হামলা বন্ধ করবে তারা। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের করা হামলার জেরে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে হামাসের হামলায় ওই দিন প্রায় ১,২০০ ফিলিস্তিনি নিহত হন। তখন জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আরও ২৫০ ইসরায়েলিকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৈরুতে সাতিলা ফিলিস্তিনি শরণ শিবিরে শরণার্থীদের সঙ্গে কথা বলেছে আল জাজিরা। প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত অনেক মানুষ সংবাদ মাধ্যমটিকে বলেছেন তারা ভীত নন এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ ও এই অঞ্চলের অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মিলে লড়বেন। তবে তাদের মনের পরিবার ও বেসামরিকদের নিয়ে ভয় কাজ করছে। তারা আশঙ্কা করছে গাজার মতো লেবাননের ঘর জনবসতিপূর্ণ শরণার্থী শিবিরেও হামলা চালাবে ইসরায়েলি সামরিক বাহিনী। সাতিলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন জেনারেল কমান্ড এর সদস্য আহমেদ মাহার বলেছেন ইসরায়েলি সেনাদের কোনো নৈতিকতা নেই, তারা মানবাধিকার মানে না এবং শিশুদের অধিকারের কথাও বিবেচনা করে না। তিনি আরো বলেন ইসরায়েলি সেনাবাহিনী শুধু প্রতিশোধ নিতে জানে। রাশিয়ার হুমকির মুখে ইউরোপে সামরিক তৎপরতা। রাশিয়া ও বেলারুশ সীমান্তের বিরুদ্ধে জোরালো প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলতে চায় ইউরোপের প্রতিবেশী দেশগুলো। এখনই ন্যাটোর সদস্য হতে না পারলে ইউক্রেনের সাথে সেতু বন্ধ করার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের ওপর চলমান রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের কিছু দেশ নিজস্ব নিরাপত্তা আরও জোরালো করতে ইউরোপীয় স্তরে বিশেষ প্রস্তুতির ডাক দিয়েছে। রাশিয়া ও তার সহযোগী দেশ বেলারুশের স্থল সীমান্ত বরাবর ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিরক্ষা বলয় সৃষ্টির প্রস্তাব দিয়েছে পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া। শুধু সামরিক হস্তক্ষেপ নয়, রাশিয়া সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে অন্যান্য ক্ষতিকর কার্যকলাপ চালাতে পারে বলে এই দেশগুলোর আশঙ্কা করছে। গতকাল এবং আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে। ইউরোপের সুরক্ষার লক্ষ্যে এমন সামরিক অবকাঠামো গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের আর্থিক সহায়তার প্রয়োজন হবে। সামরিক প্রস্তুতির পাশাপাশি হাইব্রিড নাশকতার নানা রূপ মোকাবেলার ব্যবস্থাপনার প্রয়োজন বলে মনে করে পোল্যান্ড ও বাল্টিক দেশগুলো। ভুয়া খবর ছড়ানো, সাইবার হামলা, অর্থনৈতিক চাপ ও জোর করে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেলে দেওয়ার মতো পদক্ষেপের আশঙ্কা করছে এই দেশগুলো। কয়েকজন ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন রাশিয়া ও বেলারুশের সাথে প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ সেই সীমান্তে সামরিক অবকাঠামো গড়ে তুলতে আনুমানিক ২৫০ কোটি ইউরোর প্রয়োজন হবে। এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্র জোট হিসেবে প্রতিরক্ষার ক্ষেত্রে এত বড় তৎপরতা দেখা যায়নি। গাজার বেসামরিক এলাকায় ২৪ ঘন্টা ধরে ইসরায়েলের নৃশংস হামলা। গাজার বেসামরিক এলাকায় গত ২৪ ঘন্টা ধরে ভয়াবহ ও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। আজ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার গাজা সংবাদদাতা জানিয়েছে গত ২৪ ঘন্টা ধরে গাজার প্রাণকেন্দ্র উত্তর ও দক্ষিণের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় জেট ও আর্টিলারি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে একই সময় ইসরায়েলের স্থল সেনারা রাফায়ও পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সেখানে তারা অনেক আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত রাত থেকে সহিংস অভিযান চালিয়ে অধিকৃত পশ্চিম তীর থেকে এক নারী শিক্ষার্থী সহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে। আল জাজিরা জানিয়েছে গত সপ্তাহের মাত্র ৩ দিনে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে কমপক্ষে ১১৩টি অনুসন্ধান ও গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এছাড়া ২০ থেকে ২৩ জন পর্যন্ত ওই পর্যবেক্ষণ সময়কালে অন্তত ৮০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
রুশ বাহিনী ইউক্রেনের 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে। ব্যাটল গ্রুপ মুখপাত্র ইভান বার্মা বলেছেন, রুশ বাহিনী পশ্চিমা সেনাদের ব্যাটল গ্রুপ ওয়েস্ট পরিচালিত 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে। ইভানা বার্মা বলেন, ভ্লাদিরোভকা, প্রিয়ব্রানস্কায়, পলচ্চসান্সকা, তোরোয়াস্কয় এবং ক্রেমনয়ার বসতিগুলোর কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স যুদ্ধ সরঞ্জামগুলো 7টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া 12টি ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। সূত্র জানায়, রাশিয়ান বাহিনী পেট্রোপাভলোভকা, স্টেলমাহোভকা, বগুস্লাভকা, ইস্টোপোভায়া এবং নভোসেলোভভকার বসতিগুলোর কাছে ইউক্রেনীয় সেনাদের অবস্থানে আঘাত করেছে। ইউক্রেনের সেনাবাহিনী 3য় অ্যাসল্ট ব্রিগেডের হামলাকারী গ্রুপের 2টি পাল্টা হামলা ওলগোভকা এলাকার কাছে প্রতিরোধ করা হয়েছিল। পাল্টা ব্যাটারি কার্যকলাপের সময় 2টি গ্রেড মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম এবং 5টি মর্টার ধ্বংস করা হয়েছে। শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট, প্রার্থী হিসেবে রইলেন যারা। ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় গত মাসে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি বাছাই আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে শেষ মুহূর্তে গতকাল 6 প্রার্থীর একজন দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদে হাশেমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এবারই এই পদে প্রার্থী হওয়া 6 জনের 5 জনই রক্ষণশীল। একজন সংস্কারপন্থী এসব মোহাম্মদ বাঘের কালিবফ, 62 বছর বয়সী মোহাম্মদ বাঘের কালিবফ ইরানের একজন পরিচিত রক্ষণশীল নেতা। 2020 সাল থেকে দেশটির পার্লামেন্ট স্পিকারের দায়িত্ব পালন করছেন তিনি। আমির হোসেন গাজিজাদে হাশেমি, 53 বছর বয়সী আমির হোসেন গাজিজাদে হাশেমির চরম রক্ষণশীল একজন নেতা। চিকিৎসক গাজিজাদে হাশেমি রাইসি সরকারের একজন কট্টর সমর্থক। সাইদ জালিলি আরও একজন কট্টর রক্ষণশীল প্রার্থী। 58 বছরের সাইদ জালিলি সোয়াই বিশ্বশক্তির সঙ্গে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় 2007 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছেন তিনি। মাসুদ পেজেশকিয়ান এবারের প্রার্থীদের মধ্যে পেজেশকিয়ানি সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী। 1954 সালের 29 সেপ্টেম্বর জন্ম নেওয়া পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। 2008 সাল থেকে টানা উত্তর পশ্চিমের নগরী তাবরিজ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। মোস্তফা পুরো মোহাম্মদী, 64 বছর বয়সী মোস্তফা পুরো মোহাম্মদী এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা একমাত্র ধর্মীয় নেতা। রক্ষণশীল ও অভিজ্ঞ এ রাজনীতিকে 1959 সালের 23 ডিসেম্বর কুমনগরে জন্মগ্রহণ করেছে। পুরো মোহাম্মদী দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন এবং সর্বশেষ আলীরেজা জাকানি, 58 বছর বয়সী আলীরেজা জাকানি কট্টর রক্ষণশীল রাজনৈতিক। 2021 সালের আগস্ট থেকে তেহরানের মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত 5। যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন নিহত এবং 13 বছরের এক কিশোরী মারাত্মকভাবে আহত হয়েছে। পরে পুলিশের অভিযানের সময় সন্দেহভাজন হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন। গতকাল উত্তর লাস ভেগাসের একটি আবাসিক এলাকায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর নাম এরিক অ্যাডাম, তার বয়স 47 বছর। সকালের দিকে এরিক অ্যাডামস আত্মহত্যা করেছেন। তার আগের রাতে তিনি বিভিন্ন অ্যাপার্টমেন্ট ব্লকে ঢুকে গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেছেন। পুলিশের ভাষ্যমতে ওই সময় উত্তর লাস ভেগাসের আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাডামসের সম্ভাব্য অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়। এরপর পুলিশ অভিযানে নামে। পুলিশের অভিযানের মুখে এরিক অ্যাডামস পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশ তাকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিলে তিনি তা অগ্রাহ্য করেন এবং এক পর্যায়ে নিজের গুলিতে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে 2 নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বয়স 40 এবং 50 বছর। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ না জানিয়ে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছে।